আকাশের অবস্থাটা তেমন একটা ভালো ছিল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পাই এখন প্রায় রাত 1টা বাজতে চললো। সন্ধ্যাবেলায় মা ফোন দিয়েছিল, মা নাকি অসুস্থ, তাই আর দেরি করিনি, রাত্রেই রওনা দিয়ে দিয়েছি। কিন্তু এর মধ্যে ট্রেনটা খারাপ হয়ে গেল। ট্রেনটা নাকি সামনের স্টেশন পর্যন্তই যাবে, কিন্তু সেখান থেকে তো আমার গ্রাম অনেক দূরে। কিন্তু এই স্টেশন থেকে 10 কিলোমিটার পরে আমার গ্রাম, তাই আমি এখানেই নেমে গেলাম। এত রাত্রে তো আমি আর গাড়ি পাবো না, তাই আমি হাঁটার সিদ্ধান্ত নিলাম। স্টেশনটা পেরিয়ে আমি এর মেন রাস্তা ধরে সামনে হাঁটতে থাকলাম। একটু এগোতেই দেখতে পেলাম এত রাতে একটি লোক এখনো চা বিক্রি করছে। আরে বাবু, চা খাবেন নাকি? এই রাত 1টার সময় একটি লোক চা বিক্রি করছিল, এটি দেখে অবাকই হলাম। আশেপাশে কোনো বাড়িতে কোলাহল ছিল না, রাস্তাটা একদম শুনশান মনে হচ্ছিল। এই এত রাতে ঝড় বৃষ্টির সময় একটি লোক চা বিক্রি করতে পারে, কিন্তু লোকটির কাছে না গেলে তো আমি আমার গ্রামে যাওয়ার রাস্তাটা জানতে পারবো না। এটি ভেবে আর কিছু দেরি করলাম না, লোকটির দিকে এগিয়ে গেলাম। ভাই, 1 কাপ গরম গরম চা দিন, একদম আদা দিয়ে দেবেন, একটু ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে বাবু, এখনই দিচ্ছি। হঠাৎ করে বৃষ্টিটা থেমে গেল, আমিও ছাতাটা গুছিয়ে রাখলাম। মাথাটায় পানি পড়েছে, তাই একটু রুমাল দিয়ে পানিটা মুছেও নিলাম। এই যে বাবু, আপনার চা। আহ, চাটা তো তুমি জব্বর বানিয়েছো বলতে হবে। তা বাবু, আপনি এত রাতে এইদিকে কই যাচ্ছিলেন? আর বলো না, আমি রাজীবপুর গ্রামে যাচ্ছিলাম। ভারী বৃষ্টি হওয়ার কারণে সেই যাওয়ার রাস্তা এখন ডুবে গেছে। তাহলে এখন আমি যাব কিভাবে সেখানে? উপায় একটা আছে। একটি লোক এখনো রাত 2টোর সময় সামনের নদীটায় নৌকা নিয়ে বসে আছে। আপনি চাইলে সেখান দিয়ে আপনার গ্রামে ফিরে যেতে পারেন। কি বলছো, মজা করছো নাকি? রাত 2টোর সময় কেউ নৌকা নিয়ে নদীতে বসে থাকবে? আপনি ওই নদীর ঘাটে গেলেই দেখতে পাবেন একটি বুড়ো এখনো এই রাতের মধ্যে নৌকা নিয়ে অপেক্ষা করছে। সেই রাস্তা ছাড়া আপনার বাড়ি ফেরার আর কোনো পথ নেই এখন। লোকটির কথা শুনে আমি আর কিছু চিন্তা করলাম না, লোকটিকে টাকা দিয়ে সেখান থেকে আমি চলে আসতে যাব। পিছন থেকে লোকটি উদ্ভটভাবে হেসে উঠল। আমি আর পিছনে ঘুরে তাকালাম না, লোকটির বলা রাস্তা অনুযায়ী আমি হাঁটতে থাকলাম। চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার, পোকার ডাক শোনা যাচ্ছে। একটু সামনে যেতেই ঘাটটি দেখতে পেলাম, আর সেখানে দেখতে পেলাম একটি মাঝি এখনো এই রাত 2টোর সময় বসে আছে তার নৌকা নিয়ে। মাঝি ভাই, রাজীবপুর গ্রামে যাবেন, সামনে নদীর ওপারেই গ্রামটা। হ্যাঁ বাবু, অবশ্যই যাব। নৌকাতে উঠতেই যাব, তখন পাশ থেকে একটি কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরটি যেন কি একটা বলতে চাচ্ছে, কিন্তু আমার এত ভাবার সময় নেই। তার জন্য আমি সেটা উপেক্ষা করে নৌকাতে উঠে গেলাম। মাঝিও দাঁড় টেনে নৌকাটি নিয়ে যেতে থাকলো নদীর মাঝে। লোকটিকে তেমন একটা লক্ষ্য করিনি। নৌকা ওঠার পরে দেখতে পাই লোকটির একটি চোখ কানা। তার সাথে সাথে লোকটিকে দেখে মনে হচ্ছিল যেমন একটা মৃত মানুষ। চারদিকে ছিল ঘন অন্ধকার। নৌকাটি একটু ঘন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। সেখানে ভয়ানক গাছপালা ছিল, তার সাথে একটু প্রবল হাওয়াও ছিল। এগুলো আমার মনের ভয়টাকে বাড়িয়ে দিচ্ছিল। তাই আমি চেঁচে লোকটিকে একটি প্রশ্ন করি। আচ্ছা চাচা, বনের পাশে নৌকা নিয়ে এই রাতে বসেছিলেন, আপনার কি ভয় করে না? ভয়? আমি ভয় পাবো কেন? ভয় পাবে তো জীবিত মানুষেরা। মৃত মানুষেরা কি কোনো জিনিসকে ভয় পায়? তাই তো বলছি আপনাকে, এই রাতের বেলায় আপনার কি ভয় করছে না? বুকের মধ্যে যেদিন গুলি লেগেছিল সেদিন থেকে আমাদের মাঝে সব ভয় চলে গেছে। আমরা আর কোনো জিনিসকে এখন আর ভয় পাই না। কি বলছেন? দেশ তো অনেক আগেই স্বাধীন হয়ে গেছে, আপনাদের উপর এখন আবার কে গোলাগুলি চালাচ্ছে? শত্রুরা নয় গো, শত্রুরা নয়, নিজের দেশের মানুষই আমাদের উপরে গুলি চালিয়েছে। কারা আপনাদের উপরে গুলি চালিয়েছে? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। এই দেশে কিছু মানুষ ছিল যারা স্বাধীনতা চাইতো না। আমাদের উপরে তারা নির্মমভাবে অত্যাচার চালায়।
আজকে এখানে আসার আগে আপনি যার কাছে চা খাইলেন, রহিম মিয়া, তাকে যে উদ্দেশ্যময় নির্মমভাবে হত্যা করে সেই মানুষগুলো আমাকে ধরে তারা নৌকা শুদ্ধ পুড়িয়ে দেয়। গ্রামের কোনো ছোট ছেলে মেয়েকেও তারা ছেড়ে দেয় না, সবাইকে নির্মমভাবে হত্যা করে। তাহলে আপনি বলতে চাইছেন আপনারা দুজনই মৃত? হ্যাঁ বাবু, আমরা মৃত, কিন্তু আমরা কারো ক্ষতি করি না। এই মৃত গ্রামে কেউ ফেসে গেলে রহিম মিয়া আর আমি তাদের বের করার ব্যবস্থা করি। আপনি যদি মৃত গ্রামে আর বেশিক্ষণ থাকতেন, ভয়ানক আত্মারা আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খেত সেখানে। আপনার গল্পটা শুনে আমার ভালোই লাগলো। এটা কোনো মিথ্যে ঘটনা নয় বাবু, এটা একটা সত্য ঘটনা। যুদ্ধের পর থেকে এই গ্রামটা রাতের মধ্যে শুধু উদয় হতো। দিনের সময় এই পুরো গ্রামটা একটা মরুভূমির মতো থাকতো। শুধু রাতের বেলা সেই আত্মারা এই গ্রামে ঘুরে বেড়াতো। আরে চাচা, ভূত প্রেত বলতে কিছু হয় না, আপনারা ভ্রমের মধ্যে আছেন। আপনি এই দুনিয়া সম্পর্কে কিছু জানেন না বাবু। লোকটির সাথে আর কথা বাড়ালাম না, ঘড়ির দিকে সময়টা দেখতে যাব, দেখতে পাই এখনো রাত 1টাই বাজে। আমি ভাবলাম হয়তোবা ঘড়িটাই খারাপ হয়ে গেছে। চাচা, আর কতক্ষণ লাগবে? অনেকক্ষণ ধরেই তো নৌকা চালাচ্ছেন। আপনার গ্রামে যেতে অনেকক্ষণ সময় লাগবে আরো। আপনি বরং এখানে জিরিয়ে নিন, আমিও কিছুক্ষণ জিরিয়ে নেই এখানে। লোকটি একটি ঘাটে বিশ্রাম নিতে চাচ্ছিল। আমি ভাবলাম হয়তোবা লোকটি বিশ্রাম নেবে, আমিও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই। লোকটি তো অনেকক্ষণ নৌকা চালিয়েছে। আমি আর কিছু ভাবলাম না, আমারও ঘুম ঘুম পাচ্ছে, তাই আমিও ভাবলাম আমিও কিছুক্ষণ বিশ্রাম নিই। আমি নৌকার উপরেই শুয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি সেটা আমার মনে নেই, কিন্তু ঘুম ভাঙতেই শুনতে পাই কে যেন আমাকে ডাকছে। আমিও নৌকার উপরে উঠে এদিক ওদিক দেখতে থাকি। আমাদের মেরে ফেললো, কেউ আমাদের বাঁচাও, কেউ আমাদের বাঁচাও। আমি লক্ষ্য করে দেখতে পাই আওয়াজটা সেই বনের মাছ থেকে আসছে। সেই ঝোপঝাড়ের মধ্যে থেকে আমাকে কে যেন ডাকছে। এইদিকে আবার নৌকার চাতাটিও নেই। আমি তাকে এদিক ওদিক দেখতে থাকলাম, তাকে কোথাও দেখতে পেলাম না। এখন আমার মনের ভিতরে একটা ভয় ঢুকে গেল। এদিকে সেই আওয়াজগুলো আবার গভীর হতে থাকলো। দেখতে পেলাম 3টি লাল লাল কি যেন আমার সামনে এসে দাঁড়ালো। জলে নেমে পড়ো, জলে নেমে পড়ো তুমি, আমাদের সাথে চলে এসো, জলে নেমে পড়ো, জলে নেমে পড়ো তুমি। সেই লোকগুলোর আওয়াজ শুনে আমি নিজের ভ্রম হারিয়ে ফেলি। সেই লোকগুলোর আওয়াজ শুনে আমি পানিতে নামতেই যাব, পেছন থেকে চাচাটি এসে আমাকে ধরে ফেলে, আমাকে আর নামতে দিল না পানিতে। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না বাবু, না হলে ওরা তোমাকে পানিতে নামিয়ে মেরে ফেলবে। চাচা, এতক্ষণ ধরে আপনাকে খুঁজছি, আপনাকে কোথাও দেখতে পেলাম না। এখন আবার পেছন থেকে কিভাবে এলেন আবার? এখন আর কথা বলার সময় নেই বাবু, চলেন এখান থেকে, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। সেই চাচাটি আর কোনো কথা বাড়ালো না, সেখান থেকে জলদি চলে আসলো নদীর ভিতরে। নদীর মাঝ বরাবর দিয়ে নৌকা চালাতে থাকলো। আমি দেখতে পেলাম সেই 3টি লোক এখনো আমাদের ডেকেই চলেছে, সেখানে নামতে বলছে আমাদের। চাচা, ওরা কারা ছিল আর ওরা আমাদের এভাবে ডাকছিল কেন? দেশদ্রোহীরা একসময় আমার নৌকা দিয়ে এখান থেকে ওখানে পারাপার হতো। আমরা কয়েকজন যোদ্ধারা মিলে একটা বুদ্ধি বের করি, সেই দেশদ্রোহীদের আমার নৌকায় তুলি এবং তাদের সেই ঘাটে নিয়ে যাই, এবং সেখানে গিয়ে তাদের পানিতে ডুবিয়ে আমরা মেরে ফেলি। দেশ তো স্বাধীন হয়ে যায়, কিন্তু সেই আত্মাদের হাত থেকে সাধারণ মানুষ রক্ষা পায় না। এর জন্য মৃত্যুর পর থেকে আমরা সাধারণ মানুষদের সেই আত্মাদের হাত থেকে রক্ষা করি। গ্রামে কিছু মানুষ থাকলেও সে আত্মাদের ভয়ে তারাও গ্রাম থেকে চলে যায়। তারপর থেকে আমরা গ্রামে কেউ যদি আসে, তাদের নিরাপদে আমরা তাদের বাড়িতে পৌঁছে দিই। সেই চাচাটি কিছুক্ষণের মধ্যে আমাদের গ্রামের ঘাটে এসে নৌকাটি দাঁড় করালো। তারপরে সেই চাচাটি আমাকে বলল, আচ্ছা থাকেন বাবু, আমাকে যেতে হবে, আমার সাহায্যের হয়তো আরো কারো দরকার। আপনার মতো কেউ হয়তো সেই গ্রামে আবারও কেউ ফেসে গেছে, আমি তাদের গিয়ে সাহায্য করি। থাকেন বাবু, আপনার সাথে আবারও দেখা হবে। সেই চাচাটি আমাকে ঘাটে নামিয়ে দিল। সূর্য তখন সবেমাত্র উঠছিল। সূর্যের আলোর সাথে চাচাটিও নদীর সাথে আস্তে আস্তে মিলিয়ে গেল।
আমি তখন বুঝতে পারলাম দেশ স্বাধীন হলেও দেশের যোদ্ধাদের কাজ এখনো শেষ হয়নি।